ওয়ার্ক পাওয়ার এনার্জি, তাহলে কি কাজ ক্ষমতা শক্তি। তাহলে এখন আমাকে কেউ একজন বলো তো যে কাজ বলতে কি বুঝায়? এনিওয়ান বলো, কোনো বস্তুর উপর বল প্রয়োগ করার ফলে যদি বস্তুটির স্মরণ ঘটে তবে বল এবং স্মরণের গুণফলকে কাজ বলে। তাহলে লিখে ফেলি, কাজ ইকুয়াল বল গুণন বলের দিকে স্মরণের উপাংশ। উপাংশ সম্পর্কে তো তোমরা ভেক্টরে আইডিয়া নিয়েই আসছো, তাই না? তাহলে দেখো, উপাংশ বলতে কি বোঝায়? উপাংশ বলতে বোঝায় যে যার উপাংশ তার মান গুণন যেদিকে উপাংশ নিব তার সাথে উৎপন্ন কোণের কোসাইন। তাহলে এটা আমার একটা বস্তু, বস্তুতে বল প্রয়োগ করতেছি, এফ বল। এফ বল প্রয়োগ করার ফলে বস্তুটার স্মরণ যে কোনো দিকে হতে পারে, সেটা কিন্তু আমি জানি না। তো এখন আমি ধরে নিব যে বস্তুটার স্মরণ যদি এস এদিকে ঘটে এবং থিটা পরিমাণে স্মরণ হয়, থিটা যদি কোণ উৎপন্ন করে, তাহলে এটা হলো আমার বল। বল প্রয়োগের ফলে বস্তুটার স্মরণ ঘটতেছে এস। তাহলে এখন দেখো, বল এবং বলের দিকে স্মরণের উপাংশ কাজ বলতে কি বোঝায়? তাহলে বল বলের দিকে স্মরণের উপাংশ, তাহলে এস কস থিটা। আরেকটা হয় ডাব্লিউ ইকুয়াল টু এস ইন্টু এফ কস থিটা। এক্ষেত্রে স্মরণ গুণন স্মরণের দিকে বলের উপাংশ, বুঝছো? তো এই দুটা আর কি হয়, মানে কাজের সংজ্ঞা এইভাবে দেওয়া যায়। তো আলটিমেটলি কি হলো, এটাও যা এটাও তা। বুঝতে পারছো? সমস্যা আছে কি? আচ্ছা, মিশে দিলাম। ওই যে ওই ম্যাথটা তুলে ফেলো চট করে, ম্যাথ নাম্বার 1। আচ্ছা, তাহলে দেখো কি বলছি, টাইপ 2 পরিবর্তনশীল বলের দ্বারা কৃত কাজ। তাহলে পরিবর্তনশীল বল তার মানে কি বুঝাচ্ছে? বলটা পরিবর্তন হবে। তাহলে বলটা যদি বারবার পরিবর্তন হয় তাহলে কাজও তো আমার বারবার এক এক রকম এক এক মান আসবে। তো আমার মেইন উদ্দেশ্য কি? নিট কাজ বের করা। তো আমি যদি সবগুলান কাজের সমষ্টি বের করি তাহলে তো আমি নিট কাজ পেয়ে যাব, কিন্তু এটা একটা লেন্দি প্রসেস, হয় না? তো ইন্টিগ্রেশনের মাধ্যমে আমরা কি করি? ইন্টিগ্রেশনের মাধ্যমে আমরা আসলে সমষ্টি বের করতে পারি। তো তাহলে আমি যদি ডাব্লিউ ইকুয়াল ইন্টিগ্রেশন এফ ডট ডিএস করি তাহলে কি সমস্যা আছে? তাহলে লিখে ফেলো, এটা হলো পরিবর্তনশীল বলের দ্বারা কৃত কাজ, ইন্টিগ্রেশন অফ এফ ডট এস। তাহলে আসো এবার ম্যাথটা দেখো কি বলছে। একটি চাকতিকে 1 মিটার দৈর্ঘ্যের সুতার সাহায্যে ঘোরানো হচ্ছে। একটা চাকতি, তাহলে সুতার দৈর্ঘ্য 1 মিটার। যদি আমি চাকতিটাকে ঘুরাই এইভাবে, তাহলে চাকতিটা কি একটা বৃত্তাকার পথে ঘুরবে না? যদি এটা আমার একটা চাকতি হয় তাহলে এই চাকতিটা কি হবে? এটা একটা বৃত্তাকার পথে ঘুরবে। এটা যদি আমার হাতটা যদি কেন্দ্র হয় তাহলে একটু কি বৃত্তের ব্যাসার্ধ, যা চাকতির সুতার দৈর্ঘ্য। এখন বলো তো, দেখো কি বলছে, ঘুরানো হচ্ছে যদি 15 নিউটন মানের বল এর স্পর্শকের সাথে, স্পর্শক কি? বৃত্তের যে কোনো একটা স্পর্শক, এগুলাই তো বৃত্তের এক একটা স্পর্শক, তাই না? তো এই স্পর্শকের সাথে 15 নিউটন মানের বল 60 ডিগ্রি কোণে ক্রিয়া করতেছে। 60 ডিগ্রি কোণ 15 নিউটনের বল। তাহলে এই 15 নিউটন বলটা কি বলো তো? কেন্দ্র বিমুখী বল। আর কেন্দ্রমুখী বল কোনটা? যেটা আমার হাতের টান বল, তাই তো হচ্ছে। এখন এই 15 নিউটন বল এটাই হলো আমার পরিবর্তনশীল বল। কেন? এনিওয়ান, এই 15 নিউটন বলটাকে আমি পরিবর্তনশীল বল কেন বলতে পারবো? দিক পরিবর্তন করতেছে, এই জন্য 15 নিউটন বলটা আমার পরিবর্তনশীল বল। তাহলে এখানে চলে আসো, ইন্টিগ্রেশন অফ এফ ডিএস cos 60। এফ এর মানে আমি জানি ডিএস cos 60। এখন বলো তো ডিএসটা কি আমি জানি? তাহলে ডিএসটাকে আমার বের করতে হবে। ডিএস বলতে কি বুঝাচ্ছে? যে পুরো দূরত্ব বা স্মরণ বুঝাচ্ছে। তাহলে এখন দেখো, চাকতিটা যখন স্থির অবস্থায় ছিল তখন কি সে কোনো দূরত্ব অতিক্রম করছে? করে নাই। কিন্তু চাকতিটা যখন আমি ঘোরানো শুরু করছি তাহলে চাকতিটা একটা কি বৃত্তের পথ অতিক্রম করে আসছে। তাহলে বৃত্তের পথ সমান কি বুঝাচ্ছে? বৃত্তের পরিধি।
তাহলে এই সাইডে আসো, f কত 15 cos 60 ইন্টিগ্রেশন অফ dx, ইন্টিগ্রেশন করতে হবে আমার। তাহলে এটার কি লিমিটের মান তো আমি জানি না, দূরত্বের মানও আমি জানি না। তো যদি দূরত্ব 0 থেকে শুরু করে 2 পাই r পর্যন্ত যায় তাহলে তো আমি পেয়ে যাব। তাহলে কি হলো 15 cos 60, করে ফেলো, তোমরা তো ইন্টিগ্রেশন পারো। তাহলে রেজাল্ট যেটা আসবে সেটাই। বুঝতে পারছো? লেখা শেষ? এবার এই ম্যাথে আসো, দেখো কি বলছে, গ্রাফ থেকে কাজ নির্ণয় করো, পাশে বল বনাম সরণের লেখচিত্র দেওয়া আছে। তাহলে ইন্টিগ্রেশনের মাধ্যমে আমরা কোনো একটা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। তাহলে যদি আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি ইন্টিগ্রেশনের মাধ্যমে, আর আমরা কাজটা কেমনে পাচ্ছি, ইন্টিগ্রেশন করেই পাচ্ছি, তাহলে কাজ ইকুয়াল টু ক্ষেত্রফল কি বলা যায়? ক্ষেত্রফল বলা যায়। তাহলে এখন দেখো গ্রাফে এগুলো তো আমার এক একটা ক্ষেত্র, তাই না? যদি আমি এক একটা ক্ষেত্রের ক্ষেত্রফল বের করি, বের করার পর যদি তার সমষ্টি করি তাহলে তো আমি কাজ পেয়ে যাব। এই এক একটা ক্ষেত্র আমার কি, এক একটা ক্ষেত্র হচ্ছে যে আমার এক একটা আয়তক্ষেত্র। তাহলে আয়তের ক্ষেত্রফল কি, দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে এখন দেখো a1 এর ক্ষেত্রে এটা যদি আমার দৈর্ঘ্য হয় 2 - 1, তাহলে দৈর্ঘ্য কত 1, এদিকে কত 10, তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ। এখানে চলে আসো, দেখো 1 × 10। তারপরে a2 তে চলে আসো 1 × 20, a3 1 × -20, কারণ নিচে চলে আসছে, দেখো নিচে কিন্তু মাইনাস হয়। আবার উপরে উঠছে 1 × 10 প্লাস 1 × -10। এখন এগুলোর সমষ্টি দেখো, এখানে মাইনাস এখানে মাইনাস কাটাকাটি হয়ে যাচ্ছে, এখানে মাইনাস এখানে মাইনাস কাটাকাটি হয়ে যাচ্ছে, আলটিমেট রেজাল্ট কি 10 জুল। এটাই হচ্ছে যে আমার কাজ। বুঝতে পারছো? তুলে ফেলো। এবার টাইপ 3, টাইপ 3 দাও, ভার কেন্দ্রের সরণের মাধ্যমে কৃত কাজ। তাহলে কেউ একজন একটু বলো তো ভার কেন্দ্র বলতে কি বুঝায়? কোন সুষম বস্তুর যে বিন্দুতে মোট ভর ক্রিয়া করে সেটাই তো হচ্ছে আমার ভার কেন্দ্র, তাই না? এটা যদি আমার একটা সুষম বস্তু হয় তাহলে এটার যে বিন্দু সেটাতে তো আমার ভার কেন্দ্র ক্রিয়া করবে। তাহলে স্টার দিয়ে একটা কথা লিখে না, সেটা হলো সুষম বস্তুর ভার কেন্দ্র অলওয়েজ মধ্যবিন্দুতে ক্রিয়া করে। সুষম বস্তু, তাহলে যদি সুষম বস্তুর ভার কেন্দ্র মধ্যবিন্দুতে ক্রিয়া করে, তাহলে এটার যদি উচ্চতা h হয় তাহলে ভার কেন্দ্রটা কোথায়? মধ্যবিন্দুতে। একটু কত h/2, তাই না? এখন অভিকর্ষ বলের বিরুদ্ধে কৃত কাজ W ইকুয়াল আমরা কি জানি mgh। এই এইচটাই হলো আমার ভার কেন্দ্রের সরণ, তাই না? আর ভার কেন্দ্রের সরণ ইকুয়াল লিখে নাও যে ভার কেন্দ্রের শেষ অবস্থা মাইনাস আদি অবস্থা। এটা কেন হলো এটা আমরা বিভিন্ন মাধ্যমে দেখবো, কি সেগুলো এখন আলোচনা করতেছি। কেস 01, তাহলে দেখো কেস 01, সরু সুষম দণ্ডকে আনুভূমিক হতে উলম্ব অবস্থায় সরু সুষম দণ্ডকে
অনুভূমিক অবস্থা হতে উলম্ব অবস্থায় নিতে কৃতকাজ। তাহলে এটা আমার একটা সরু সুষম দণ্ড। তাহলে এর ভারকেন্দ্র কোথায়? এখানে মধ্যবিন্দুতে, তাই না? কিন্তু এখানে কি ভারকেন্দ্রের কোনো উচ্চতা বা দৈর্ঘ্য আছে বলতো? নাই। তাহলে এখানে কি হলো? 0 পাইলাম। এখন এটাকে যদি আমি ওপরে নিই তাহলে কি ভারকেন্দ্র এখানে, তাই না? এটার পুরোটার দৈর্ঘ্য তো এল এর তো কোনো পরিবর্তন হয়নি। তাহলে ভারকেন্দ্রের সরণটা কোথায় চলে আসছে? L/2। বুঝতে পারছো? তাহলে এখন যদি আমি ভারকেন্দ্রের টোটাল সরণটা হিসাব করি তাহলে কি আসবে? H প্রাইম ইকুয়াল, কি বললাম? ভারকেন্দ্রের শেষ অবস্থা, এটাই তো আমি শেষে পাইলাম। আর এটা কি আমার আদি অবস্থা, তাই না? তাহলে কি L/2 মাইনাস 0 আলটিমেটলি কি L/2। তাহলে mgh কি হবে? mgh ইকুয়াল mg L/2। শেষ লেখা। তাহলে একটা ম্যাথ লেখো। একটি 6 মিটার দৈর্ঘ্যের দণ্ডকে আনুভূমিক অবস্থা হতে উলম্ব অবস্থায় আনতে কৃতকাজ। তাহলে এখন পর্যন্ত আমরা যেটা আলোচনা করলাম সেটাই তো আমি ম্যাথে চাইছি। তাহলে ডিরেক্ট এমনি করলেই তো হচ্ছে, তাই না? তাহলে এটা করে নিও বাসায়। কেস 2 দাও। লেখো হেলানো তলে কৃতকাজ। তাহলে কি হেলানো তলে কৃতকাজ? এটা কি আমার একটা হেলানো তল, তাই না? যদি এই হেলানো তলটা ভূমির সাথে থিটা কোণ উৎপন্ন করে তাহলে কৃতকাজটা কি হবে? W ইকুয়াল mgh। এইচটা কি বলতো? এইচটা হলো আমার এই যে এই উচ্চতা। এই উচ্চতাটা কি আমি জানি? জানি না, আমাকে বের করে নিতে হবে। সেটা হলো ত্রিকোণমিতির সূত্র দিয়ে। তাহলে দেখো থিটার বিপরীতে এটা কি? লম্ব। আর এই হেলানো তল এটা কি? এটা আমার অতিভুজ। তাহলে আর এটা কিন্তু অল টাইম, আমি কিন্তু হেলানো তলটা কিন্তু পরিবর্তন করে থিটার মানটা কিন্তু পরিবর্তন করতে পারতেছি। তাহলে তোমরা তো মনে হয় আশা স্যারের ক্লাসে জেনে আসছো যে এই বাহুটা বা রেখাটা পরিবর্তনশীল, সেটা কিন্তু অলওয়েজ অতিভুজ হয়। তো তাহলে এখন আসো দেখো সাইন থিটা ইকুয়াল h ডিভাইডেড বাই এসি। তাহলে h কি আসলো? সাইন থিটা এসি, তাই না? এখন আমি যদি এখানে h এর মানটা বসাই এসি সাইন থিটা, তাহলে আমি পেয়ে গেলাম না কাজ। আরেকটা কেস দেখো, থিটাটা তো অনুভূমিকের সাথে, এখন যদি এই থিটাটা লম্বের সাথে থাকে তাহলে কি হবে বলো তো? তাহলে কজ আসবে। কজ ইকুয়াল h ডিভাইডেড বাই এসি। h ইকুয়াল এসি কজ থিটা। তাহলে এখানে আবার এসি কজ থিটা আসবে, সেটা থিটার উপর পরিবর্তন করে। বুঝতে পারছো কি? তাহলে কেস 3 লেখো ঘনবস্তুকে আনুভূমিক হতে উলম্ব অবস্থায় নিতে কৃতকাজ। ঘনবস্তুকে আনুভূমিক হতে উলম্ব অবস্থায় নিতে কৃতকাজ।
লেখছো? তাহলে কি বলছে, একটা ঘন বস্তুকে অনুভূমিক হতে উলম্ব অবস্থায় নিব। তাহলে দেখো তো ঘন বস্তু তার ভার কেন্দ্র কোথায়? মধ্যবিন্দুতে, কারণ এটা সুষম একটা বস্তু mg। তাহলে ভার কেন্দ্রের সরণটা কতটুকু হবে? h/2। এখন এটাকে যদি আমি দৈর্ঘ্য বরাবর উলম্ব অবস্থায় নিই, তাইলে কি হবে? ভার কেন্দ্রের সরণটা আসবে, ভার কেন্দ্রটা হবে l বরাবর মধ্যবিন্দুতে। তাহলে ভার কেন্দ্রের সরণটা কি হবে? l/2। বুঝতে পারছো? তাহলে এখন আমার টোটাল ভার কেন্দ্রের সরণ কি হবে? h প্রাইম ইকুয়াল কি বলে আসছি, যে শেষ অবস্থা মাইনাস আদি অবস্থা। তাহলে শেষ অবস্থা কি? l/2 মাইনাস আদি অবস্থা কি? h/2। তাহলে w ইকুয়াল কি হবে? mg l/2 মাইনাস h/2। বুঝতে পারছো? আর এটা যে অলওয়েজ l/2 h/2 হবে তা কিন্তু না, এটা আমার ঘোরানোর উপর নির্ভর করতেছে। এটাকে আমি দৈর্ঘ্য বরাবর ঘুরাবো, প্রস্থ বরাবর ঘুরাবো, না উচ্চতা বরাবর ঘুরাবো। বুঝতে পারছো? তখন সেক্ষেত্রে আমার ভার কেন্দ্রের সরণটা হিসাব করতে হবে। লেখা শেষ? একটা ম্যাথ লেখো। 1 মিটার দৈর্ঘ্য, 0.5 মিটার প্রস্থ ও 0.3 মিটার পুরুত্বের একটি ইটকে অনুভূমিক অবস্থা হতে উলম্ব অবস্থায় নিতে কৃত কাজ কত? তাহলে m ইকুয়াল 10, মানে ভর দেওয়া আছে। তাহলে আমি যদি এই সূত্রটা ফালাই করি, তাহলে তো আমি ম্যাথের অ্যান্সারটা পেয়ে যাব, তাই না? বাসায় করে নিও। কেস 4 লেখো, একটি বস্তুকে একটির ওপর আরেকটি সাজিয়ে মিনার তৈরি। তাহলে একটি বস্তুকে আরেকটি বস্তুর ওপর সাজিয়ে মিনার তৈরি। তাহলে দেয়াল দেখো, একটা ইটের ওপর আরেকটা ইট, আরেকটা ইট, এভাবে তো আমরা দেয়াল, মিনার, স্তম্ভ এগুলো তো তৈরি করতেছি। তাহলে একটা ইটের ওপর আরেকটা ইট রাখতে, তার উপর আরেকটা ইট রাখতে কৃতকাজ তো হবেই, মানে কাজ তো করতেই হবে। তাহলে এইটার কি ভার কেন্দ্র? mg। ভার কেন্দ্রের সরণ তাহলে কতটুক? এটা যদি h হয়, ভার কেন্দ্রের সরণ কি? h/2। তাহলে এখন দেখো, এটা একটা ইট ছিল, এই ইটটাকে আমি এখানে নিলাম। তাহলে ভার কেন্দ্রের সরণের কি কোনো পরিবর্তন হয়েছে? হয়নি, h/2। এটার উপরে যদি আমি আরো একটা ইট নিই, তাহলে তো কৃতকাজ হবে, কারণ অভিকর্ষ বলের বিরুদ্ধে তো এসব কাজ হচ্ছে, তাহলে তো কৃতকাজ অবশ্যই হবে। তাহলে দেখো তো ভার কেন্দ্রের সরণের পরিবর্তন কতটুকু হইলো? এখানে ছিল ভার কেন্দ্র, এখানে গেছে, তাহলে কতটুকু হইলো? h/2 h/2, তাহলে মোট কত? h। তার উপরে যদি আমি আরেকটা ইট নিই, ভার কেন্দ্র এখানে ছিল, এখানে আসলো, তাহলে টোটাল কত? h/2 h/2 h, h/2 h/2, তাহলে কত হলো? 2h। তার উপর যদি আমি আরো একটা ইট নিই, তাহলে কি হলো? তাহলে কত হলো বলো? 3h। তাহলে এখন আমি তো একটা ইটের কৃতকাজ এমনি তো বের করলে আমার হবে না, আমার তো বলবে যে পুরো মিনারের যে কাজ সেটাই তো আমাকে বের করতে হবে, তাই না? তো তাহলে দেখো, আমি যদি করি w1, মানে প্রথম ক্ষেত্রে mgh, এখন বলো তো এখানে h টা কত হবে? কেন বলো? হ্যাঁ, তাহলে 0। w2 কত হবে? mg, দেখো এখানে আমরা বের করে রাখছি h। w3 কত হবে? mg2h। w4 mg3h। আমি তো 3টা বা 4টা ইট নিব না, আমার তো লাগবে অসংখ্য ইট। তাহলে কি n সংখ্যক ইট? তাহলে n সংখ্যক ইটের ক্ষেত্রে আমার কৃতকাজ হবে mgh।
এখন একটা জিনিস লক্ষ্য করো, দেখো প্রত্যেকটা সামনে সহগ কত করে আসছে। এটার ক্ষেত্রে 1, 2 এর ক্ষেত্রে 1, 3 এর ক্ষেত্রে 2, 4 এর ক্ষেত্রে 3, তাহলে 1 করে কমতিছে না? তাহলে কি হবে? n-1। এটা সিঙ্গেল সিঙ্গেল পাইলাম যে ইটের কাজ, তাহলে আমার কি নিট লাগবে? তাহলে w ইকুয়াল w1 প্লাস w2 প্লাস w3 w4 প্লাস ডট 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 প্লাস wn করে ফেলো। এটা তো 0, mgh প্লাস 2 mgh প্লাস 3 mgh প্লাস ডট 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 প্লাস n-1 mgh, তাই না? এখন দেখো এখান থেকে যদি আমি mgh টা কমন নিই তাহলে কি আসবে? 1 যোগ 2 3 ডট 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 প্লাস n-1, তাই আসতেছে না? তাই আসে কিনা বলো? তাহলে এটা কি? এটা আমার একটা সমান্তর ধারা হচ্ছে। এটা কি সমান্তর ধারা বলা যায়? তাহলে বলো তো সমান্তর ধারার সমষ্টি নির্ণয়ের সূত্র কি? n। তাহলে যদি আমি সমষ্টি s বের করি, শেষ পদ ইন্টু শেষ পদ যোগ আদি পদ ডিভাইডেড বাই 2, এটা, তাই না? এখন এখানে চলে আসো, দেখো mgh, তাহলে এটা শেষ পদ কি? n-1, n-1 ইন্টু শেষ পদ যোগ আদি পদ 1, তাহলে কি ডিভাইডেড বাই 2, তাই না? দেখো এই 1 কাটা যাচ্ছে, তাহলে ফাইনাল রেজাল্ট কি হলো আমার? n-1 ইন্টু এই যে n ইন্টু n-1 ডিভাইডেড বাই 2 mgh, তাই হচ্ছে না? আমাদের ম্যাথের একটা চ্যাপ্টার আছে বিন্যাস সমাবেশ, তো সেখানে nc2 এটার একটা মান আছে, সেটা হলো n ইন্টু n-1 ডিভাইডেড বাই 2। তাইলে এটার পরিবর্তে এটা লেখা যায়? তাহলে ফাইনাল সূত্র কি? nc2 mgh, এটা একটা এটা একটা, যে কোনো একটাতে ম্যাথ করলেই হবে, তবে এটা এমসিকিউ এর জন্য বেস্ট, কারণ ক্যালকুলেটরে তুমি জাস্ট এই মানটা বসাবা, ক্যালকুলেটর এটার ফাংশন আছে, তাহলে তুমি রেজাল্ট পেয়ে যাবা। বুঝতে পারছো? এখন আমাকে বলো তো ওই এইচটা কিসের মান, কিসের দৈর্ঘ্য? তাহলে এইচ হলো একটি ইটের উচ্চতা, এটা কিন্তু একটা ইটের উচ্চতা, একটা, বুঝছো? আবার যেন পরীক্ষাতে সম্পূর্ণ উচ্চতা যেন লিখে দিও না, এটা কিন্তু একটা ইটের উচ্চতা। তুমি যদি সম্পূর্ণ উচ্চতা দিয়ে কাজ করতে চাও তাহলে তোমাকে ওই যে ডেরিভেশন করে আগাইতে হবে, বুঝতে পারছো? আর এন হচ্ছে যে ইটের সংখ্যা, যে কয়টা ইট লাগবে সেটা দেওয়াই থাকবে, বুঝছো? একটা ম্যাথ লেখো, 1 মিটার দৈর্ঘ্য 0.5 মিটার প্রস্থ ও 0.3 মিটার পুরুত্বের 50টি ইটকে একটির ওপর আরেকটি সাজিয়ে মিনার তৈরি করতে কৃত কাজ কত? যেখানে m ইকুয়াল 2 কেজি। তাহলে সবই দেওয়া আছে, এই সূত্র ফালাই তো করতে পারবা, ম্যাথটা করে নিও। এবার কেস নাম্বার দাও 6, কুয়ার ক্ষেত্রে। তাহলে এটা আমার একটা কুয়া, কুয়াতে তো কুয়া ভর্তি পানি আছে, তাহলে আমার প্রশ্ন আসে এরকম যে, আচ্ছা সরি, তাহলে আমাদের কি করা লাগে? কুয়া থেকে পানি বের করতে হয়,
তাই না? তাহলে সেক্ষেত্রে কৃত কাজটা কত হবে সেটা আমাদের প্রশ্ন আসে। তাহলে এখন একটা জিনিস লক্ষ্য করো, কুয়ার প্রথমে এখানে তো পানি আছে, তাই না? এই পানিটা যদি আমি উত্তোলন করি তাহলে কি এর কোনো সরণ হয়েছে? সরণ আছে কি এর কোনো? তাহলে কি হলো, এইচ ইকুয়াল 0। এখন তার নিচে একটু আসো, এই পানিটা যদি আমি নিতে চাই তাইলে এই পানিটাকে নিতে হবে, তাহলে এ কতটুক দূরত্ব বা সরণ অতিক্রম করবে? অল্প মানে এইচ এর যা আছে সেখান থেকে একটু সরণ অতিক্রম করবে। তাহলে এক্ষেত্রে কি পাইলাম আমি? এইচ পাইলাম, তাই না? এটাকে যদি ধরি আমি এইচ প্রাইম, তার একটু নিচে আসো, এখান থেকে যদি আমি পানি উত্তোলন করি তাইলে কি তাকেও তো সরণ মানে দূরত্ব অতিক্রম করতে হবে, তাই না? এখন পানির কুয়ার নিচে আসো একদম, এই নিচের পানিটা যদি আমি উত্তোলন করতে চাই তাহলে এটাকে কি সম্পূর্ণ এইচ পরিমাণ দূরত্ব অতিক্রম করতে হচ্ছে না? তাহলে এখানে এইচ কতগুলান হয়ে গেল? অনেকগুলান এইচ হয়ে গেল। তো এক্ষেত্রে আমরা যেটা করব, এখানে আমরা গড় সরণ নিব। বুঝতে পারছো? কুয়ার ক্ষেত্রে আমরা কি করি? গড় সরণ নিই। লিখে ফেলো। তাহলে এখন দেখো, তাহলে গড় সরণটা কি হবে? আমার উপরের পানি, যে এই যে উপরের পানি, এই উপরের পানির জন্য যেটুক সরণ যোগ নিচের পানির জন্য সরণ, তাহলে নিচের পানিটা কি? এটুক পানি। তাহলে উপরের পানির জন্য আমার এক্ষেত্রে কি সরণ কত? 0। আর নিচের পানির জন্য সরণ কি? আমাকে তো পুরো কুয়াটাই অতিক্রম করতে হচ্ছে এইচ পরিমাণ, এইচ ডিভাইডেড বাই 2। তাহলে এটা কি হলো? এইচ বাই 2। তাহলে ডাব্লিউ ইকুয়াল এম জি এইচ বাই 2। এটাই তো বলা যাচ্ছে। এখন আমার কুয়াটা যদি অর্ধেক পানি দ্বারা পূর্ণ থাকে, কুয়াটাতে পানি আছে কত? অর্ধেক পানি। তাহলে এখন আমি কুয়াটা পানি শূন্য করব, তাহলে বলো তো কি হবে? তাহলে কি হলো? ওপরের পানির জন্য সরণ, এখানে আমার ওপরের পানি কোনটা? এটা কিন্তু আমার ওপরের পানি। তাহলে ওপরের পানির জন্য সরণ কতটুক হচ্ছে? এইচ বাই 2 প্লাস নিচের পানির জন্য সরণ, এই নিচের যে পানি, ওকে কিন্তু সম্পূর্ণ দূরত্ব অতিক্রম করতে হচ্ছে, তাই না? তাহলে কি হলো? এইচ। তাহলে ডিভাইডেড বাই 2 কত আসে? 3h বাই 4, তাই না? এখন আমার প্রশ্ন হলো যে কুয়াটা তো অর্ধেক পানি আছে, এখন আমি যদি অর্ধেকের অর্ধেক পানি বের করতে চাই, অর্ধেকের অর্ধেক, তাহলে কি হবে বলো তো? অর্ধেকের অর্ধেক বলতে কি বুঝাইছে? যে যা আছে তার অর্ধেক, তাহলে এটা কি? এইচ বাই 4, এইচ বাই 4, তাই না? আমাকে তাহলে পানি বের করতে হবে, এরটুক পানি বের করতে হবে, তাই তো? তাহলে এখন দেখো, তাহলে ভারকেন্দ্রের সরণ কি হবে? এইচ প্রাইম যদি নিই তাহলে এই উপরের পানি কতটুকু দূরত্ব অতিক্রম করতে হচ্ছে? এইচ বাই 2। নিচের পানির কতটুকু দূরত্ব অতিক্রম করতে হচ্ছে? এইচ বাই 4, এইচ বাই 2, এইচ বাই 4 যোগ এইচ বাই 2 ডিভাইডেড বাই 2 কত আসে বলো? 5h বাই 8 আসবে। তাই আসছে। এখন আমরা আরেকটা শিখবো, সেটা হচ্ছে অনলি এমসিকিউ এর ক্ষেত্রে। এটা শুধু এমসিকিউ এ করবা। আমি এখন যেটা করব, এইচ প্রাইম ইকুয়াল যতটুকু খালি আছে যোগ যতটুকু খালি
করতে হবে ডিভাইডেড বাই 2। এটা কিন্তু শুধু এটার নিচে 2, পুরোটার নিচে না, শুধু এইটা যতটুকু খালি করতে হবে তার নিচে 2। তাহলে এখন আসো আমার এই আগেরটাতে আমি কি বলছি, অর্ধেকের অর্ধেক আমি পানি বের করব। তো এই ক্ষেত্রে দেখো কি বলছে, যতটুকু খালি আছে, আমার খালি আছে কতটুকু, h/2। যতটুকু খালি করতে হবে, আমার খালি করতে হবে কতটুকু, এটুক না, h/4, h/4 তার নিচে 2। দেখো অ্যান্সার কত আসে, 5h/80 আসবে। এটা কিন্তু শুধু এমসিকিউ এর ক্ষেত্রে করবা, সিকিউ এ করলে একদম কেটে দিবে। বুঝতে পারছো কি? এরপরে 6, যে একটি সরল দোলকের সাম্যাবস্থা হতে বিচ্যুত করতে কৃত কাজ। এটা যদি আমার একটা সরল দোলক বা পেন্ডুলাম হয়, তো পেন্ডুলামটা তো নড়াচড়া করবে, এইদিকে গেল, সেটা হলো থিটা কোণে, কোণ কিন্তু বলে দেওয়া নাই, তো থিটা কোণে। তাহলে এক্ষেত্রে এর উচ্চতাটা কতটুকু হবে বলো তো, h, কারণ এখান থেকে তার পরিবর্তন এখানে হয়েছে, তাই না? আর সরল দোলকের কার্যকরী দৈর্ঘ্য কত, l। সেটাকে আগে একটা ত্রিভুজ দিয়ে চিহ্নিত করি, a b c o। তাহলে এখন বলো তো কাজ সমান কি আমরা জানি, w = mgh। তাহলে বলো এখানে কি h টা আমি জানি, h টা আমার আননোন না, h টা যদি আননোন হয় তাহলে বের করব কিভাবে, দেখো ab মাইনাস ao ইকুয়াল ob, বলা যায়, বলা যায়। এও আমি জানি, এও কিন্তু আমি জানি না, আমাকে এওটা বের করতে হবে, আমি ত্রিকোণমিতির সাহায্য নিব। তাহলে দেখো একটা ত্রিভুজ হয়েছে, এটা এটা যদি থিটা হয়, এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ, আমার তো লাগবে যে ভূমিটাই, তাহলে কস ফেললেই তো হয়ে যাচ্ছে, তাই না? কস থিটা ইকুয়াল এওটা লাগবে, তাহলে এসি কত, এল, এটাও কিন্তু আমার একটা কার্যকরী দৈর্ঘ্য, তাই না? তাহলে এটা কি এও ডিভাইডেড বাই এসি, তাহলে কস থিটা ইকুয়াল এও ডিভাইডেড বাই এল। এও কত আসলো, এল কস থিটা, এখানে আমি এখন বসাবো এল মাইনাস এল কস থিটা ইকুয়াল এইচ, পাইছো? এখন আমি এইচ এ যদি বসাই দিই তাহলে কি হবে, এম জি এল মাইনাস এল কস থিটা। বুঝতে পারছো? এটার আরেকটা মানে এটাকে ডেরিভেশন করে আরেকটা আসে, সেটা হলো 2 mgl সাইন স্কয়ার θ/2। এটাকে ডেরিভেশন করে এটা আসে, মানে এটাকে আরো যদি আমি বিস্তারিত করতে চাই তাহলে এটা আসবে। তো আমি সাজেস্ট করবো যে এটা মনে রাখাই ভালো, এত বিস্তারিততে যাওয়ার কোনো দরকার নেই। একটা ম্যাথ লেখো, একটি সেকেন্ড দোলকের ববের ভর 600 গ্রাম, সাম্যাবস্থা হতে ববটিকে 60 ডিগ্রি কোণে বিচ্যুতি করতে কৃত কাজ কত? এটা পারবা? পারবা না? এখনই তো শিখাইলাম সেম জিনিসই, কিন্তু এখানে একটা জিনিস মিসিং আছে, বলো তো কি মিসিং? কার্যকরী দৈর্ঘ্য মিসিং আছে। তাহলে কার্যকরী দৈর্ঘ্যটা আমরা কেমনে বের করবো বলো? আমরা পর্যায়কালের সূত্র কি জানি, টি ইকুয়াল
2π√L/g। এখান থেকে কি আমরা L পাবো না? L/g, এখান থেকে আমি L পাবো। L এর মানটা যে যদি আমি সূত্রে বসাই দিই তাহলে তো আমি কাজ পেয়ে যাচ্ছি, তাই না? তাহলে করে নিও। এরপরে আরো একটা ম্যাথ লেখো, এটা আমাদের সময় বুয়েট অ্যাডমিশনে আসছিল। ম্যাথগুলান কিন্তু করে নিও। তাহলে লেখো, মানুষের হার্ট প্রত্যেক বিটে 10 সেন্টিমিটার পারদ চাপে 10 সেন্টিমিটার পারদ চাপে 75 সিসি রক্ত সঞ্চালন করে। হৃদযন্ত্রের স্পন্দন সংখ্যা 1 মিনিটে 72টি ধরে ক্ষমতা কত? কেউ কি পারবা? বলো, কেন পারবা না? ক্ষমতা কি? পি পি ইকুয়াল কি? W/m, সরি W/t। তাহলে আমাকে আগে কাজ বের করতে হবে, টাইমও বের করতে হবে। টাইম কিন্তু দেওয়াই আছে, তাহলে আগে কাজ দিয়ে আগাই। তাহলে কি হলো? কাজ সমান কি? F.ds ডিভাইডেড বাই dt। এখন F কি জানি আমরা? বলো। জানি না, কিন্তু এখানে কিন্তু আমার চাপ দেওয়া আছে। তাহলে চাপের সাথে F এর একটা সূত্র আছে, বলো কি সেটা? P ইকুয়াল F/a। তাহলে F ইকুয়াল কি বলা যায়? PA। এটা কি? ক্ষেত্রফল, তাই না? এখন ডিভি আয়তন সমান কি বলা যায়? A ইন্টু dx, মানে ক্ষেত্রফল গুণন যদি আমি একটা সরণ বা উচ্চতা কিছু গুণ দিই তাহলে তো আমি পাবো আয়তন, তাই না? এখন এখানে বসাই, দেখো কি হয়। F এর মান বসাবো P, তারপর বসাবো A যেটা পাইছি, আর ds যেটা, সেটা ds বা x ধরে নাও, বা এখানে যদি ds রাখো তাহলে এখানেও তুমি ds ধরে নাও। মানে dsটা কি? আমার তো একটা সরণই বুঝাচ্ছে, তাই না? dt। তাহলে এখন বলো তো এটা ইকুয়াল টু কি লেখা যায়? dv লেখা যায়? তাহলে p dv dt। এখন চাপ কিভাবে বের করব বলো? চাপ, এটার সূত্র কিন্তু 9 10 এ পড়ে আসছো। চাপ ইকুয়াল টু h/g। পড়নি? p ইকুয়াল h/g। এইচটা কি? আমার পারদের উচ্চতা যেটা, সেটা। এখানে দেখো পারদের উচ্চতা কত দেওয়া? 10 সেন্টিমিটার। তো এটাকে আমি মিটার করে নিব। পারদের ঘনত্বও দেওয়া ছিল 13.6 গ্রাম পার সিসি ছিল। এটাকে আমি হচ্ছে যে কেজিতে কনভার্ট করে নিব, তাহলে 10⁻³ আসবে। জি কত? 9.8। তাহলে অ্যান্সার আসবে, চাপ পাইলাম। আয়তন কিন্তু আমার দেওয়া আছে, দেখো 75 সিসি। সেটাকে আমি মিটারে কনভার্ট করে নিব, তাহলে আসবে ডিভি ইকুয়াল 75 ইন্টু 10⁻⁻6 মিটার কিউব। তাহলে কি আমি আয়তন পাইলাম, চাপ পাইলাম, ওখানে বসাইতে পারবো না? এখন বলো টাইমটা কেমনে বের করব? বলো, ওখানেই আছে। 1 মিনিটে 72টি ধরে ক্ষমতা। তাহলে 72টি স্পন্দনের সময় কত? 60 সেকেন্ড না? তাহলে 1 সেকেন্ডে কত?
72টি বিট দেয় 60 সেকেন্ডে, একটি বিট দেয় 60 ডিভাইডেড বাই 72, তাই না? এখন যদি আমি এখানে মানগুলান বসাই দিই তাহলে তো আমি ক্ষমতা পেয়ে যাচ্ছি। রেজাল্ট আসবে 1.19952 ওয়াট। বুঝতে পারছো? বুঝছো কি সবাই? তোলা হয়েছে? তাহলে আরেকটা ম্যাথ লেখো। একটি পাম্প প্রতি মিনিটে 200 লিটার পানি 5 মিটার উঁচুতে তুলছে এবং ওই পানি 2 সেন্টিমিটার ব্যাসের নালী মুখ দিয়ে নিক্ষিপ্ত করছে। একটি পাম্প প্রতি মিনিটে 200 লিটার পানি 5 মিটার উঁচুতে তুলছে এবং ওই পানি 2 সেন্টিমিটার ব্যাসের একটা নালী দিয়ে নিক্ষিপ্ত করছে। তাহলে এই নালীর ব্যাস তো তোমার দেওয়া আছে 2 সেন্টিমিটার। তাহলে বলছে নিক্ষিপ্ত পানির গতিবেগ, লেখো নিক্ষিপ্ত পানির গতিবেগ এবং পাম্পের ক্ষমতা চাইছে। নিক্ষিপ্ত পানির গতিবেগ এবং পাম্পের ক্ষমতা। পারবা কি কেউ? একটু তো চেষ্টা করো। ক্ষমতা কি? W/T। তাহলে এটা তো পারা লাগে, গতিবেগ না হয় নাই পারলা। তাহলে বলো তো আমার পানির ওজনটা কত? হ্যাঁ হয়েছে, কিন্তু এখানে আমরা এই যে পানি যখন আমি উত্তোলন করব এক্ষেত্রে আমি 1 সেকেন্ডে পানির ওজনটা বের করে নিব, মানে সেকেন্ডে হিসাব করব, বুঝছো? তাহলে m ইকুয়াল 200 ডিভাইডেড বাই 60, কারণ মিনিট আছে তাহলে আমাকে 1 সেকেন্ডে বের করতে 60 তে ভাগ করলাম। তাহলে এখন বলো তো m কে আর কি লেখা যায়? রো ইন্টু ভি লেখা যায়? রো কত? 1000। ভিটা কত? আয়তন, তাই না? তাহলে আয়তনটা আমি কিসের আয়তন নিব? এই যে একটা নল বা নালী, আমি তো এটারই আয়তন নিব, তাই না? তাহলে ভি ইকুয়াল কি হবে? পাই আর স্কয়ার এল। বুঝতে পারছো? এলটা হলো এটার দৈর্ঘ্য, আর আর তো 2 সেন্টিমিটার, সেখান থেকে 1 সেন্টিমিটার হবে, তাই না? এখন এলটাকে কি আরো কোনোভাবে কিছু করা যায় বলো তো? এল দৈর্ঘ্য আমরা কি জানি? এস ইকুয়াল ভিটি। এসটা কি? আমার দূরত্ব না? এক্ষেত্রে আমার পানিকে কতটুকু দূরত্ব অতিক্রম করতে হচ্ছে নলের ভিতরে? এল পরিমাণ। তাহলে কি এল ইকুয়াল ভিটি লেখা যায়? এখানে যদি এখন আমি করি পাই আর স্কয়ার এল এর জায়গায় কি লিখবো? ভিটি। পাই তো জানি, আর দেওয়া আছে মিটারে করে নিব 1 × 10⁻³ তার উপর স্কয়ার। আমার কি চাইছে? আমার কিন্তু ভিটাই চাইছে, তাই না? তাহলে ভিটা বের করতে হবে। আর টি আমি কি বললাম যে পানি উত্তোলনের ক্ষেত্রে আমি 1 সেকেন্ড ধরে নিয়ে কাজ করব, তাহলে এক্ষেত্রে আমার টিটা হবে 1। তাহলে ভি আমি পাবো না? ভি আসবে 10.6 মিটার পার সেকেন্ড। বুঝতে পারছো? বলো, কোনো কনফিউশন থাকলে আমাকে বলো। এটা হচ্ছে পাই।
আমি তো বেগ বের করলাম, আমার কি চাইছে পাম্পের ক্ষমতা। তাহলে পি ইকুয়াল ডাব্লিউ বাই টি। এখানে কিন্তু ডাব্লিউ দুই ভাবে কাজ সম্পাদন হচ্ছে, একটা হচ্ছে পানি নিচ থেকে উপরে তুলতেছি, এটা একটা, আবার পানি এই যে নলের মধ্যে দিয়ে বের হচ্ছে, তাহলে কয়টা কাজ হলো? দুটা, W1 প্লাস W2 ডিভাইডেড বাই টি। তাহলে W1 টা কি? এম জি এইচ, W2 হচ্ছে হাফ এম ভি স্কয়ার। ভি স্কয়ার কিন্তু ওখানে পাইছো, আর এই টিটা হবে 60, কারণ এখানে মিনিট তোমার আগেই উল্লেখ করে দেওয়া আছে। এই টির সাথে যেন ওই টির আবার গলমিল করে ফেলো না, বুঝতে পারছো? তাহলে এটার রেজাল্ট আসবে তোমার 350.6 ওয়াট। আর এম কিন্তু তোমার এই যে এটাই ব্যবহার করতে হবে, বুঝছো? 1 সেকেন্ডের জন্য পানির ভর হচ্ছে 3.33 কেজি, এটা দিয়ে এটাকে ভাগ করলে এটা আসবে এম। শেষ? তাহলে আরেকটা ম্যাথ লেখো। 0.03 কেজি ভর বিশিষ্ট একটি বস্তু 20 মিটার উচ্চতা হতে পড়ে নরম মাটির ভিতরে 1.5 মিটার ঢুকে থেকে গেল, তাহলে মাটির গড় বল কত? প্রশ্ন কি আবার বলবো? 0.03 কেজি ভর বিশিষ্ট একটি বস্তু 20 মিটার উচ্চতা হতে পড়ে নরম মাটির ভিতরে 1.5 মিটার ঢুকে থেকে গেল, তাহলে মাটির গড় বল কত? পারবা? এটা যদি আমার বস্তু হয়, বস্তুটা উপর থেকে নিচে পড়তিছে, তারপর কি মাটিতে বাধা পাচ্ছে, তাহলে কি বাধা বল, তারপরে কি মাটিতে আবার দূরত্ব অতিক্রম করতেছে, তাইলে কি হলো? উপর থেকে নিচে পড়তেছে মাটিতে, তারপরে মাটি থেকে আরো একটু ভিতরে ঢুকে গেল, তাহলে এটা কি একটা কাজ হচ্ছে না? তাহলে আমরা কি জানি কাজ কি? এফ ডট এক্স, তাই তো জানি, তাই না? এখন এটা কি? মাটিতে একটা বল, তারপরে কি হলো? বস্তুটার আবার স্মরণ ঘটলো, তাহলে কি এফ এক্স ইকুয়াল যে কাজটা উপর থেকে যে বস্তুটা পড়তিছে, উপর থেকে তো বস্তুটা একদম মাটির ভিতরে ঢুকছে, তাহলে এক্ষেত্রে কাজ দুটা সমান। কিন্তু আমি তো মাটির উপরের উচ্চতা জানি, তারপরে ভিতরে কতটুকু গেছে আমার তো এই পুরোটা নিতে হবে, তাই না? তাহলে এইচ প্লাস এক্স। এখন দেখো সবের মান দেওয়া আছে, এক্স এর মান দেওয়া আছে, এম জি দেওয়া আছে, এইচও দেওয়া আছে, এফটা বের করতে পারবা না? এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, কোশ্চেন ব্যাংকে অনেক পাবা, বুঝতে পারছো? এক্ষেত্রে তোমার আবার উচ্চতা না বলে দিয়ে বলতে পারে যে এত বেগে নিচে পড়তেছে, তখন কিন্তু তোমার নিতে হবে হাফ এম ভি স্কয়ার। ভি স্কয়ারটাকে আবার কনভার্ট করতে হবে, তাহলে 2gh প্লাস এক্স। ভি স্কয়ারটাকে এটা লেখা যায় না? 2as, তাহলে এখান থেকে এটা যদি 0 হয় তাহলে 2gs, তাহলে h প্লাস এক্স। বুঝতে পারছো কি? ক্ষেত্র বিশেষে এক এক সময় এক একটা তোমার ব্যবহার করতে হবে। তাহলে এই ম্যাথটা তো পারবাই, তাই না? কাজ আরো একভাবে নির্ণয় করা যায়, সেটা হলো W ইকুয়াল গতি শক্তির পরিবর্তন। গতিশক্তির পরিবর্তন বলতে আমরা কি বুঝাচ্ছি? হাফ এম ভি স্কয়ার মাইনাস হাফ এম
ইউ স্কয়ার, তাই তো। এখান থেকে যদি আমি হাফ এম কমন নিই তাহলে ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার, এটাই তো আসে, তাই না? একটা জিনিস খেয়াল করবা যে এটা কিন্তু সিঙ্গেলের ওপর স্কয়ার, মানে বেগ এবং বেগের ওপর স্কয়ার, তারপর কিন্তু বিয়োগ করছি। এটা যেন পুরোটার ওপর স্কয়ার করে ম্যাথ করো না। এমসিকিউ এ কিন্তু এটা খুব ভুল হয়, বুঝতে পারছো? আর উদ্ভাসে এই এমসিকিউটা খুব আসে। আমি অনেক ভুল করছি, এই জন্য বলতেছি যে বেগের ওপর স্কয়ার, তারপর হচ্ছে যে বিয়োগ করতে হবে। আগেই যেন স্কয়ার করো না, মানে বিয়োগ করে যেন স্কয়ার করো না, এটা বলতে চাচ্ছি যে বেগের ওপর স্কয়ার, আরেকটা বেগের ওপর স্কয়ার, তারপর বিয়োগ করব, সেটা বুঝতে পারছো? কারো কি কোনো সমস্যা? হ্যাঁ, স্কয়ার করার পর বিয়োগ করতে হবে, কারণ দেখো এখান থেকে যদি আমি টা কমন নিয়ে নিই তাহলে তোমার তারপরে বেগের ভিতরে কাজ করতে হবে। বুঝছো কি সবাই? কোনো কি কোশ্চেন আছে? আমি কাজ ক্ষমতা শক্তি থেকে একটু কি রাখছি, আমার মনে হয়েছে যে একটু কি মানে বেশিরভাগের ঝামেলা হয়। আর বাদ বাকি যেগুলো আছে সেগুলো একটু তোমরা পড়ে নিও। ওগুলা যে লেস ইম্পর্টেন্ট তা কিন্তু না, ওগুলাও ইম্পর্টেন্ট, বাট ওগুলাতে একটু ঝামেলা কম হয়। যেগুলাতে ঝামেলা হয় সেগুলো আমি দেখাই দিচ্ছি। আচ্ছা, নতুন কিছু কি পাইলা যা পড়ছো? আচ্ছা, এখন আসো পিরিয়ডিক মোশন। এটা কি সবাই তুলতে পারছো এই পাশের? তাহলে একটু তুলে নাও। আচ্ছা, তাহলে দেখো টাইপ 1 কি বলছে, সরল ছন্দিত গতিসম্পন্ন কণার পথের দৈর্ঘ্য। এটা হলো আমার সরল ছন্দিত, মানে এটা একটা সরল দোলক, তাহলে এটা তো দুলবে, একবার এই দিকে যাবে একবার এই দিকে যাবে। তাহলে বলছে যে সরল ছন্দিত গতিসম্পন্ন কণার পথের দৈর্ঘ্য, তাহলে এটা কতটুকু দূরত্ব অতিক্রম করবে বা কতটুকু পথ অতিক্রম করবে সেটা বের করতে বলছে। তাহলে এখন দেখো এটা হচ্ছে সাম্যাবস্থা, তাহলে সাম্যাবস্থা থেকে এটা সর্বোচ্চ বিস্তার পর্যন্ত একবার যাবে, আবার সাম্যাবস্থা থেকে এদিকে সর্বোচ্চ বিস্তার পর্যন্ত একবার যাবে। তাহলে এটাই তো হলো আমার টোটাল পথ, তাই না? এই রেঞ্জের মধ্যেই তো আমার দোলকটা দুলবে। তাহলে এটা কি হলো, যদি এস বলি তাহলে এস ইকুয়াল 2a। বুঝতে পারছো? একটা ম্যাথ লিখে নাও। একটি সরল ছন্দিত গতিসম্পন্ন কণা প্রতি মিনিটে, একটি সরল ছন্দিত গতিসম্পন্ন কণা প্রতি মিনিটে 100 বার পূর্ণ দোলন দেয়। মূল বিন্দুতে কণাটির গতিবেগ 7 মিটার পার সেকেন্ড হলে পথের দৈর্ঘ্য কত? একটি সরল ছন্দিত গতিসম্পন্ন কণা প্রতি মিনিটে 100 বার পূর্ণ দোলন দেয়। মূল বিন্দুতে কণাটির গতিবেগ 7 মিটার পার সেকেন্ড হলে এর পথের দৈর্ঘ্য কত? তাহলে মূল বিন্দু বলতে কি বুঝাচ্ছে? এটা বুঝাচ্ছে না? এটাই তো এর সাম্যাবস্থা না? আর সাম্যাবস্থাতে কি গতি সর্বোচ্চ না? তাহলে সূত্র কি? ভি ম্যাক্স ইকুয়াল ওমেগা এ, তাই তো? এখান থেকে যদি আমি এর মানটা বের করতে পারি তাহলে তো আমি পেয়ে যাব না পথের দৈর্ঘ্য। তাহলে চলো 7 2 পাই n ডিভাইডেড বাই t a, n 100, t প্রতি মিনিটে বলছে, সেকেন্ডে হিসাব করতে হবে, 60 ইন্টু a, a ইকুয়াল যেটা আসবে তার সাথে 2 ইন্টু, বুঝতে পারছো কি? তোলা শেষ? তাহলে মিশাই দিলাম। এইদিকে দেখো টাইপ 2 তে কি বলছি, পর্যায়কাল নির্ণয়, তাই না? পর্যায়কাল নির্ণয় সেটা আমরা একটু বিভিন্ন মাধ্যমে হতে পারে, এক এক মাধ্যমে এক এক রকমের পর্যায়কাল আছে, তো সেটার ক্ষেত্রে এখন নির্ণয় করব। তো কেস 1 যেটা অনুভূমিক স্প্রিং এর ক্ষেত্রে, তাহলে আমার স্প্রিংটা যদি অনুভূমিক অবস্থায় থাকে, এটা হলো আমার অনুভূমিক অবস্থায় স্প্রিং, তাহলে অনুভূমিক অবস্থায় স্প্রিং এর স্প্রিং ধ্রুবক থাকে, ভর যদি m হয়, তাহলে সেক্ষেত্রে
ডাব্লিউ ইকুয়াল 2π/t জানি, এখান থেকে t 2π সরি এটা ওমেগা, তাহলে ওমেগা স্কয়ার ইকুয়াল আমরা কি জানি k/m জানি, ওমেগা তাহলে কি √k/m, তাই তো। এখন যদি আমি এখানে মান বসাই দিই তাহলে কি আসে 2π √m/k, উল্টে যাবে কারণ ওমেগাটা নিচে আছে। বুঝতে পারছো? এটাই হলো আমার অনুভূমিক স্প্রিং এর ক্ষেত্রে পর্যায়কাল, কে হলো স্প্রিং ধ্রুবক। বুঝতে পারছো কি? এখন দেখো সেকেন্ড কেস কি বলছি, উলম্ব স্প্রিং এর ক্ষেত্রে। এবার স্প্রিংটা আছে উলম্ব অবস্থাতে। তোমরা কি প্র্যাকটিক্যাল করছো স্প্রিং এর? আচ্ছা, তাহলে স্প্রিংটা যদি আমার উলম্ব অবস্থাতে থাকে, কোনো বস্তু বা কিছু ঝুলাইনি, এটা হলো আমার স্প্রিং। এখন তাহলে বস্তু ঝুলালাম, তাহলে স্প্রিং এর প্রসারণ ঘটবে না? স্প্রিং ছিল এখানে, আসলে এখানে যদি এই প্রসারণটাকে আমি ই ধরি, বস্তু ঝুলানোর পর প্রসারণ ই, তারপর স্প্রিংটাকে বস্তু সহ একটু টেনে ছেড়ে দিলাম, তাহলেও তো একটু প্রসারণ ঘটবে। সেটা কি হলো এক্স। মনে রাখবা যে এই এক্সটা লেস দ্যান ইকুয়াল ই, এটা কিন্তু সব সময় এক্স ইর থেকে কখনোই বড় হতে পারবে না। বুঝতে পারছো? তাহলে এক্ষেত্রে আমার পর্যায়কালটা কি আসবে চলো দেখি। আগে বলতো স্প্রিং এর ক্ষেত্রে বল কি, এফ ইকুয়াল কে এক্স। এখান থেকে আমি কে এর মানটা বের করব, কে ইকুয়াল f/x, তাই না? এফ সমান কি আবার এম জি, এরকমই তো আসে। আগে কি পাইছিলাম টি ইকুয়াল 2π √m/k। এখানে যদি আমি কে এর মানটা বসাই, আর এই এক্সটা যেটা বুঝছো, যে এই এক্স, যে প্রসারণটা বা সরণটা, এই এক্সটা অলওয়েজ হবে এটা, এটা হবে কোন একটা স্প্রিং এ বস্তু ঝুলানোর পর যে প্রসারণ উলম্ব এর ক্ষেত্রে এই এক্সটা হবে সেটা। তাহলে এটাকে পরিবর্তন করে ই লেখা যায়, তো লেখা যায় না? তাহলে এখন দেখো এম, কে এর মান আমি বসাবো কি হলো এম জি ডিভাইডেড বাই ই, এম কাটা, তাহলে কি পাইলাম √e/g, এটাই তো আসে। হইছে? তাহলে একটা ম্যাথ নাও লিখে ফেলো। কোন উলম্ব স্প্রিং এর নিচে এক কেজি ভর সংযুক্ত করায় কোন উলম্ব স্প্রিং এর নিচে 1 কেজি ভর সংযুক্ত করায় স্প্রিংটির 15 সেন্টিমিটার প্রসারিত হলে পরবর্তীতে একে আবার 8 সেন্টিমিটার টেনে 8 সেন্টিমিটার টেনে ছেড়ে দেওয়া হলে পর্যায়কাল কত? পারবা না এটা করতে? কারণ ওই যে সূত্র ফেলবা, হয়ে যাবে। তাহলে দেখো এদিকে লক্ষ্য করো কেস 3। এখন আমরা করব লিফটের ক্ষেত্রে পর্যায়কাল, মানে লিফটের ভিতরে আমি যদি কোনো সরল দোলক নিই তাহলে সেই সরল দোলকটা আমার পর্যায়কাল কত দিবে। তাহলে এখন বলো তো লিফটের ক্ষেত্রে কি আমরা জি মানে জি ত্বরণটা কি জি নেই? জি কিন্তু নেই না, লিফটের ক্ষেত্রে কিন্তু ত্বরণ চেঞ্জ হয়। এটা কিন্তু নিউটনের মেকানিক্স আশরাফ স্যার খুব ভালোভাবে করাইছে, তত ডিটেলসে আমি যাব না। তাহলে ঊর্ধ্বগামীর ক্ষেত্রে কি হয়, ত্বরণ জি প্লাস এ হয়, নিম্নগামীর ক্ষেত্রে কি হয় জি মাইনাস এ, জাস্ট ত্বরণটা চেঞ্জ হবে। বুঝতে পারছো? তারপরে আসো টাইপ 3, সেকেন্ড দোলকের পর্যায়কাল নির্ণয়। একটা সেকেন্ড দোলক এর পর্যায়কাল নির্ণয়। তাহলে এখন আমাকে একটা কথা বলো তো, সেটা হলো পৃথিবীর সর্বত্র কি জি সমান? আমরা সূত্র কি জানি পর্যায়কালের, L/G, T
টি সমানুপাতিক 1/√g। তাহলে পৃথিবীর যেহেতু সর্বত্র জি সমান না, তাহলে জি এর মানের যদি পরিবর্তন হয় আমার টির মান কিন্তু পরিবর্তন হবে, তাই তো? তাহলে জিটাকে মানে এই সরল দোলকটাকে যদি আমি পাহাড়ের ওপরে নিয়ে যাই, ওখানে তো জির মানের পরিবর্তন হবে। মাটি খুঁড়ে নিচে নিয়ে আসলাম, জির মানের পরিবর্তন, টির মানের পরিবর্তন। পৃথিবী থেকে বাইরে গেলাম, জি পরিবর্তন, টি পরিবর্তন, তাই তো? এসব ক্ষেত্রে হয় কি, সরল দোলকটা যেটা সেটা বা ঘড়ি যেটা সেটা ফাস্ট হয় অথবা স্লো হয়। বুঝতে পারছো? তো ঘড়ি ফাস্ট এবং স্লোর ক্ষেত্রে যেটা বলে সেকেন্ড দোলকের পর্যায়কাল নির্ণয়ের সময় আমরা এই সূত্রটা ব্যবহার করি। এই সূত্রটা কি তুলছো? তুলে ফেলো। তোলা কি হয়েছে? তাহলে দেখো, একদিনে কত সেকেন্ড? ৮৬,৪০০ সেকেন্ড। তো যখন একদিন বলা থাকবে তখন আমি এটা দিয়ে করব, আর যখন বলা থাকবে 1 ঘন্টায় তখন আমি এটা ব্যবহার করব। এখন আমি এন এর পরিচয়টা দিই। এনটা কি? এন হলো সরল দোলক যতটুকু সময় হারাবে অবলিক যতটুকু সময় লাভ করবে। বুঝতে পারছো? মানে আমি তো বললাম যে ওই সরল দোলকটা পৃথিবীর পৃষ্ঠে বা পৃথিবী থেকে নিচে বা পৃথিবী থেকে বাইরে নিয়ে গেলে সময় হারাবে বা সময় লাভ করবে, এটা তো জির মানের জন্য। তো জির মান যেহেতু পরিবর্তন হচ্ছে তাই টি পরিবর্তন হবে। তাহলে এন যেটা সেটা হচ্ছে যতটুকু সময় হারাবে বা যতটুকু সময় লাভ করবে। যখন বলবে সরল দোলক 30 সেকেন্ড সময় হারাবে, সময় যখন হারাবে বলবে তখন আমি মাইনাস ইউজ করব। বুঝছো? আর যখন বলবে সময় লাভ করবে তাহলে তো বেশি সময় হচ্ছে, তখন আমি প্লাস ইউজ করব। বুঝতে পারছো? এই জন্য আমি একসাথে প্লাস মাইনাস দিয়ে লিখছি। বইয়ে আছে প্লাস দিয়ে আলাদা, মাইনাস দিয়ে আলাদা। বুঝতে পারছো কি? উদাহরণে অনেক রকমের অঙ্ক আছে বইয়ে, তোমরা প্র্যাকটিস করে নিও। আর এই ম্যাথটা কিন্তু খুব আসে, এইচএসসির জন্য খুব ইম্পর্টেন্ট। এখন আসো পাহাড়ের উচ্চতা নির্ণয়। মহাকর্ষ অভিকর্ষ কি আছে তোমাদের? তাহলে মহাকর্ষ অভিকর্ষে জির একটা সূত্র আছে, জি এম আর স্কয়ার, তাই না? এটা তো আমার ভূমিতে। এখন যদি আমি এই বিশিষ্ট কোন একটা জায়গায় যাই তাহলে কি হবে? জি চেঞ্জ হবে। তাহলে কি হবে? জি এম এইচ প্লাস আর প্লাস এইচ হোল স্কয়ার, তাই তো? তাহলে আমার যদি এটা একটা পাহাড় হয়, এখানে আমার একটা পেন্ডুলাম আছে, এটার টাইম হচ্ছে টি। বুঝতে পারছো? এটা হলো উচ্চতা এইচ। এখানে নিয়ে যাব তাহলে তো সময়ের অবশ্যই পরিবর্তন ঘটবে, তাই না? কারণ এই যে জির মানের যে পরিবর্তন হচ্ছে এটা হলো টি প্রাইম। তো এখন যদি আমি দুটার অনুপাত নিই, দেখো এটা যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক না, তাহলে টি প্রাইম, তাহলে এটার যেটা তাহলে সেটা উপরে উঠবে জিটা, আর এটার যেটা তাহলে জিটা নিচে নামবে জি প্রাইম। এখন মান বসাই, কি আসে? জি এম আর স্কয়ার ইন্টু রুট ওভার, এটা হবে আর প্লাস এইচ হোল স্কয়ার জি এম। তাই হচ্ছে না? এখন দেখো এই জিএম কাটা যায়, স্কয়ার রুট কাটা যায়, তাহলে কি হলো? আর প্লাস এইচ ডিভাইডেড বাই আর, টি প্রাইম ডিভাইডেড বাই টি। এটাই হলো আমার আলটিমেট রেজাল্ট। বইয়ে আরো অনেক কি কি সব করে দিছে, ওটা আমি কখনোই মুখস্থ করিনি, আমি অলওয়েজ এটাই মনে রাখছি যে কেমনে কি আসলো। বুঝতে পারছো? আমার হিসেবে এটা মনে রাখাই ভালো। বইয়ে একটা এইচ দিয়ে বের করে দেওয়া আছে। এখন তোমাকে যদি এইচ উচ্চতা দেওয়া থাকে, বলে যে পাহাড়ের উপরে পর্যায়কাল কত, তাহলে তুমি টি প্রাইম বের করতে পারবা। আবার যদি টি প্রাইমটা দেওয়া থাকে, মানে টি প্রাইমটা তুমি ওই সূত্রের মাধ্যমে বের করে নিলা যে সরল দোলকের পর্যায়কাল কত, টি প্রাইম বের করতে পারলা। তারপর যদি বলে পাহাড়ের উচ্চতা, তাহলে এখানে টি প্রাইম বসালা, টি তো জানোই যেহেতু সেকেন্ড দোলকের পর্যায়কাল কত 2, তাহলে এইচ বের করতে পারবা না? পারবা তো? বুঝতে পারছো? তাহলে এটা একটা হলো। তাহলে একটা ম্যাথ লেখো, টি স্কয়ার বনাম
টি স্কয়ার বনাম এল গ্রাফের সরল রেখাটি এল অক্ষের ধনাত্মক দিকের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করলে ওই স্থানের অভিকর্ষ ত্বরণ নির্ণয় করো। আচ্ছা এইদিকে একটু তাকাও, এই জিনিসটা আমি মিস করে গেছি। সেটা দেখো, পাহাড়ের ওপর জি কম, জি কম কি বলছে, পাহাড়ের ওপর জির মান কম, তাহলে ভগ্নাংশের নিচে মান যদি কম থাকে এটা, তাহলে এটা কি বাড়বে না? তাহলে কি পাহাড়ের ওপর জি কম, তাহলে টি বাড়ে। টি বাড়া মানে দোলকটা আস্তে দোলবে না, মানে ঘড়িটা তোমার হচ্ছে স্লো হয়ে যাবে। এখন পৃথিবীর ভিতরে গেছে, একদম পৃথিবীর গভীরে গেছো, তাহলে সেখানে জি জিরো। মহাশূন্যে গেছো, সেখানেও জি নাই, তাহলে জির মান যদি জিরো হয়, তাহলে জিরো যদি এখানে বসে ভগ্নাংশের নিচে, তাহলে টি ইকুয়াল কি আসবে? ইনফিনিটি না? আবার দোলনকাল যদি কমে, এটা হলো আমার দোলনকাল, তাহলে এই দোলনকালটা যদি কমে যায় তাহলে আমার ঘড়ি তো ফাস্ট হবে, তাই না? বুঝতে পারছো? তাহলে এখন আসো ম্যাথে ফিরে আসি, যে ম্যাথটা আমি দিলাম। বলো তো টি স্কয়ার ভার্সেস এল এর গ্রাফ কি হবে? এটা একদম বইয়ে অনেক সুন্দর করে দেওয়া আছে। বলো, পর্যাবৃত্ত গতি পড়নি তোমরা? তাহলে বলো কি হবে? টি ইকুয়াল 2π√L/g। আমাকে কি বলছে? টি স্কয়ার ভার্সেস এল এর গ্রাফ। তাহলে আমি সাজাই নি, আগে স্কয়ার করলাম, তাহলে এটা কি আসবে? 4π²L/g। এখন টি স্কয়ার আমাকে কি বলছে? টি স্কয়ার আর এল এর গ্রাফ। তাহলে এটা কি আমার একটা কনস্ট্যান্ট না? বলো তো, কনস্ট্যান্ট। তাহলে থাকতেছে কি এল। এটা কি কারোর সাথে মিলে যাচ্ছে? তাহলে কার সাথে মিলে যাচ্ছে বলো তো? y ইকুয়াল mx। এখানে আমার টি স্কয়ারটা হচ্ছে y, মানে y অক্ষ বরাবর, এলটা হচ্ছে x অক্ষ বরাবর। যদি চিত্র আঁকি তাহলে কি হবে? এল আর এটা কি? টি স্কয়ার। তাহলে এটা কি? মূল বিন্দুগামী সরলরেখা, তাই তো? কিন্তু দেখো এখানে আমার বলছে গ্রাফের সরল রেখা, যে সরল রেখাটা আছে এটা এল এর সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাই তো? তাই না? তাহলে এই গ্রাফ থেকে বলো তো ঢাল কত? m ইকুয়াল tan 30। m ইকুয়াল tan 30, এটা ঢাল। তাহলে এটা কি? এই কনস্ট্যান্ট, এটাও ঢাল। তাহলে কি বলা যায়? 4π² / g ইকুয়াল tan 30 বলা যায় না? তাহলে এখান থেকে আমি জির মান বের করতে পারবো না? তাহলে জির মান যেটা আসবে সেটাই। তাহলে বলো তো বেগ বনাম সরণের লেখচিত্র। তাহলে বেগের সাথে সরণের কোন সূত্রটা আছে এটা বলো। তাহলে v² ইকুয়াল টু ω√a² মাইনাস x²। এটাই তো, তাই না? এটা একটু জটিল অবস্থায় আসছে না? তাহলে এটাকে আমরা একটু সরল করি। এটা হবে ভি শুধু, ভি ইকুয়াল টু ω√a² মাইনাস x²। তাহলে স্কয়ার করি, ω² মাইনাস x², v² ω²a²। এটাই তো। তাহলে আমার কি বলছে? ভি বনাম এক্স, তাই তো? এটাকে যদি আমি এই সাইডে নিয়ে আসি তাহলে কি কোনো সমস্যা আছে? কোনো কি সমস্যা? তাহলে এখন বলো তো এটা কি আমার একটা কনস্ট্যান্ট না? এটা তো আমার একটা কনস্ট্যান্ট। তাহলে কনস্ট্যান্ট দিয়ে যদি আমি এগুলোকে ভাগ করে দিই, তাহলে এই সাইডে কি আসবে? 1 আসবে, তাই তো? ওমেগা ওমেগা কাটা গেল, তাহলে কি পাওয়া যাচ্ছে? v² / ω²a² প্লাস x² / a² ইকুয়াল 1। তাহলে আমার কি বলছে?
বেগ বনাম সরণ, তাহলে কি সরণটা আমার এক্স অক্ষ বরাবর, সরণটা কি আমার এক্স অক্ষ বরাবর, বেগটা কি ভি বরাবর, তাই না? তাহলে বলো তো এটা কি কারোর সাথে সিমিলার পাচ্ছ, যে কারোর সাথে সিমিলার? এটা হলো আমার উপবৃত্তের সাথে সিমিলার, সরল রেখাতে কিন্তু স্কয়ার নাই। বুঝতে পারছো? উপবৃত্তের হচ্ছে যে যে ইকুয়েশন এক্স স্কয়ার ডিভাইডেড বাই এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল 1। দেখো তো ভি স্কয়ার যদি ওয়াই স্কয়ার হয়, ওয়াই অক্ষ বরাবর, নিচে একটা কনস্ট্যান্ট, নিচে একটা কনস্ট্যান্ট, এক্স স্কয়ার উপরে এক্স স্কয়ার, এটারও নিচে একটা কনস্ট্যান্ট, নিচে একটা কনস্ট্যান্ট, 1 1। তাহলে কি হবে এটা আমার গ্রাফ উপবৃত্তাকার। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে, সেটা হলো আমার উপবৃত্তটা তো এই চার মানে পুরো অক্ষ জুড়েই হবে, তাই তো, তাই না? কিন্তু এখানে পুরোটা জুড়ে হবে না, এটা হবে অর্ধ উপবৃত্তাকার। তার কারণ হলো ওমেগার যে মান সেটা কখনো নেগেটিভ হতে পারে না। বুঝতে পারছো? আর এই যে এক্স এর নিচে যেই কনস্ট্যান্ট আর ভির নিচে যে কনস্ট্যান্ট, সেটা হলো তোমার একটা ওয়াই অক্ষ বরাবর যেই বিন্দুতে ছেদ করছে, এক্স অক্ষ বরাবর যে বিন্দুতে ছেদ করছে সেটা নির্দেশ করছে। তাহলে দেখো তো ওমেগা ওয়াই অক্ষ বরাবর, তাহলে এটা ওমেগা স্কয়ার এ স্কয়ার, তাহলে এটার যদি মান নেগেটিভ আসে তাহলে তো নিচে চলে আসবে, কিন্তু ওমেগার মান কি কখনো নেগেটিভ হওয়া পসিবল? কখনো কিন্তু পসিবল না। তাহলে এটা হবে অর্ধ উপবৃত্তাকার। বুঝতে পারছো? কোনো সমস্যা? জি জি। এটার উপরে হোল স্কয়ার থাক, কিন্তু ওমেগার মান কি বাস্তবে তোমার নেগেটিভ হওয়া সম্ভব সেটা বলো আগে আমাকে। সেটা কিন্তু সম্ভব না, এই জন্য তোমার নিচে তোমার আসবে না। বুঝতে পারছো? তাহলে আরো একটা হচ্ছে যে লেখো, এটা যে কত কেস নাম্বার বা টাইপ নাম্বার মনে নাই, যাই হোক লেখো, সাম্যাবস্থা হতে শোনো তুমি যেটা বললে, দেখো এদিকে এটা হলো আমার উপবৃত্ত। এই উপবৃত্ত এক্স অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর যেটা ছেদ করবে সেটা, এটা ছেদ করবে ওমেগা এ বরাবর। বুঝতে পারছো? উপবৃত্তের সূত্রে এটার উপর স্কয়ার করা হয়। বুঝতে পারছো? কিন্তু ওমেগার মান কি বাস্তবে তোমার মাইনাস আসা সম্ভব সেটা বলো আগে। তাহলে লেখো সাম্যাবস্থান হতে বিস্তারের প্রান্ত বিন্দুতে পৌঁছাতে প্রয়োজনীয় সময়। সাম্যাবস্থান হতে বিস্তারের প্রান্ত বিন্দুতে পৌঁছাতে প্রয়োজনীয় সময়, সেটা হলো ছোট হাতের টি ইকুয়াল টু T/4। এখন আমার এখানে সরল দোলক সাম্যাবস্থানে আছে, সাম্যাবস্থানে থেকে একবার এইদিকে যাবে একবার এইদিকে যাবে, তাহলে সাম্যাবস্থান হতে বিস্তারের প্রান্তবিন্দু, এটুকুই তো তার বিস্তার, তাই না? এই বিস্তারের প্রান্তবিন্দু এখানে আসতে কতটুকু সময় লাগে সেটা। তাহলে এটা যদি বিস্তারের প্রান্তবিন্দু হয়, তাহলে দেখো তো একটা জিনিস চিন্তা করো, সরল দোলক একবার আসবে একবার যাবে, কয়বার হলো? 2 বার। এদিকে আবার যাবে আবার আসবে, মোটে কত হলো? 4 বার। তাহলে এই মোটটা কি? মোটটাই তো হলো আমার সরল দোলকের পর্যায়কাল, তাই না? সে পর্যায়কালকে যদি আমি 4 দিয়ে ভাগ করি তাহলে তো আমি টি পাবো, পাবো না? বুঝতে পারছো কি? তাহলে একটা ম্যাথ লিখে নাও। কোন কণার x ইকুয়াল 7 সাইন ব্র্যাকেট দাও 0.5 পাই টি হলে কণাটি কতক্ষণ পর সাম্যাবস্থা থেকে বিস্তারে যাবে? কারণ এটা পারবা না, তাহলে সূত্র তো বলেই দিলাম, টির মানটা বের করে জাস্ট 4 দিয়ে ভাগ করবা। এখন আসো নতুন আরেকটা, সেটা হলো লেখো স্প্রিং কর্তনে সৃষ্ট নতুন স্প্রিং ধ্রুবক।
স্প্রিং কর্তনে সৃষ্ট স্প্রিং ধ্রুবক। লিখছো? তাহলে দেখো, এটা যদি আমার স্প্রিং হয়, সেই স্প্রিংটাকে আমি কাটলাম। কিভাবে কাটলাম সেটা আমি জানি না, ধরে নিলাম m:n অনুপাতে কাটলাম। তাহলে যদি m:n অনুপাতে কাটি তাহলে কি আসবে? আলটিমেটলি একটা স্প্রিং, দুটা স্প্রিং পাইলাম, তাই তো? তাহলে এটা যদি m এর ক্ষেত্রে হয়, এটা হবে n এর ক্ষেত্রে, তাহলে স্প্রিং ধ্রুবক কি চেঞ্জ হবে না? স্প্রিং ধ্রুবক তো চেঞ্জ হবে। তাহলে যে নতুন স্প্রিং ধ্রুবক আসলো সেটা কেমনে পাবো? m এর ক্ষেত্রে k1 ইকুয়াল m প্লাস n ইন্টু k ডিভাইডেড বাই m, n এর ক্ষেত্রে যেটা আসবে k2 ইকুয়াল m প্লাস n ডিভাইডেড বাই n ইন্টু k। বুঝতে পারছো? একটা ম্যাথ লিখে নাও চট করে। 250 নিউটন পার মিটার স্প্রিং ধ্রুবক বিশিষ্ট 250 নিউটন পার মিটার স্প্রিং ধ্রুবক বিশিষ্ট স্প্রিংকে সমান অনুপাতে 2 ভাগে কর্তন করা হলে উভয় স্প্রিংটির স্প্রিং ধ্রুবক কত? তাহলে k1 আর k2 তো বের করতে পারবা না? আর একটা, এটা হচ্ছে একটু নিউটনিয়ান মেকানিক্স থেকে। পুলি তো চেনো, তাই না? পুলি, এটা যদি আমার পুলি হয়, এই সাইডে একটা ভর ঝোলানো আছে, এই সাইডে একটা ভর ঝোলানো আছে। এই ভরটা m1, এটা হলো m2, ভর নিচের দিকে m1g m2g। এখানে দেখো m2 গ্রেটার দেন m1, তাই তো? কারণ এটা বেশি নিচে ঝুলে আছে। আর এই যে সুতার সাহায্যে ঝুলতিছে তার তো একটা টান বল কাজ করতেছে, তাই না? টান বলটা কি? ওপরের দিকে। এক্ষেত্রে কি টান বলটা ওপরের দিকে। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, এখান থেকে তো আমার নিট বল লাগবে, তাই না? তাহলে টি, এই টিটা বড় আর এটা তো ছোট, তার কারণে তো এটা ভাসতিছে এটার তুলনায়, যেটা ঝুলে আছে। টি মাইনাস m1g ইকুয়াল m1a, এটা পাবো প্রথম ক্ষেত্রে। এই রশির ক্ষেত্রে আরেকটা যদি এই রশির ক্ষেত্রে চিন্তা করি, তাহলে এটা তো বড়, মানে বেশি, সেই জন্যই তো এই বস্তুটা নিচে ঝুলে আছে, তাই না? টান বলের থেকে বেশি। তাহলে m2g মাইনাস টি ইকুয়াল m2a। বুঝতে পারছো? এই দুটা সমীকরণ আসলো। এই সমীকরণ মানে এরকম দেওয়া থাকে, বলে যে এ কত হবে, এর মানটা বের করতে বলে। তো এর মানটা আসে ক্যালকুলেশন করে m2 মাইনাস m1, মানে বড়টা বিয়োগ ছোটটা, তারপরে দুটার সমষ্টি ইন্টু জি। বুঝতে পারছো? এটা আসে। আরেকটা বলে টান বল বের করতে, তাহলে টান বল কত হবে? এই এর মানটা যদি যে কোনো একটা সমীকরণে বসায় তাহলে তো আমি টির মান পাবো। তাহলে 2m1 m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইন্টু জি। বুঝতে পারছো? এটাই হলো কপি কলের ক্ষেত্রে। এটা তো আমি পাইলাম সুতার টান, তাই না? এখন যদি তোমাকে বলে যে এই যে কপি কলটা আছে এর নিট বল কত, মানে কপি কলের বলটা কত, তাহলে টি প্রাইম ইকুয়াল 2t হবে না? বুঝতে পারছো? তাহলে আজকের ক্লাস এতটুকুই।